বেদান্ততে বলে যে আহ, ওই যখন ঠাকুর রামচন্দ্র হনুমানকে বলেছিলেন যে হনুমান বলেছিলেন যে আমার মুক্তির উপায় কি, আর একটা সিঙ্গেল মোস্ট ওয়ে আমাকে বলে দাও। তখন হনুমান বলেছিলেন, রামচন্দ্র বলেছিলেন যে মান্ডুক্য এব আলম, একমাত্র শুধু মান্ডুক্য দিয়েই আমরা মুক্তির দিকে চলে যেতে পারি। তো পরে মান্ডুক্য নিয়ে খোঁজার পর আমরা পাই যে ওখানে নতুন করে কিছু বলে না। ওখানে নতুন করে কিছু বলে না, ওখানে আমাদের জাস্ট পয়েন্ট আউট করিয়ে দেয় যে রিয়ালিটিটা আছে, সে রিয়ালিটিটার দিকে আমাদের একটু পয়েন্ট আউট করিয়ে দেয়। আর এই পয়েন্টিং আউটের মধ্যেই পুরো মিস্ট্রিটা লুকিয়ে আছে। আমাদের সাথে যে ঘটনা যখন যা যেরমভাবে ঘটে, বৈধায়নিক ক্রিয়ার মধ্যে দিয়ে যা ঘটে, সেগুলো কিন্তু ঘটছে, এখনও ঘটছে, কিন্তু আমরা সবসময় সেগুলোকে নোটিস করতে পারি না। ওই নোটিস করাটাই হচ্ছে আমাদের ভিতরের চোখটা জাগিয়ে দেওয়া, যেটা গীতায় আমরা পারি যে যে ন তু মা শক্কসে দ্রষ্টু মানে নৈব চক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগ মৈশ্বরম। তো অর্জুনকে কৃষ্ণ বলছেন, তুমি এই চোখে দেখতে পারবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করলাম। দিব্যচক্ষু প্রদান করা মানে যে ইনার আইটা অ্যাভেলেবেল ছিল ওর কাছে, ওটাকেই ইনওয়ার্ড আমি তোমাকে ঘুরিয়ে দিলাম। এবার তুমি ওটা দিয়ে দেখে তুমি আমার স্বরূপ স্বরূপ বোঝার চেষ্টা করো। তা আজকে ক্লাস আমরা স্টার্ট করি, এখান থেকে আমরা স্টার্ট করি। হুম আম, হুম वन्दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम्। आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेत्तु श्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदनि तत्त्वज्ञानविवेकिनि त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनि भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्ताचारसुपालिके बोधिकारिणि ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। তা আজকে আমরা আমাদের ক্লাসের আগে ইন্টারেস্টিং ডিসকাশান শুরু হয়ে গেছিলো আমাদের স্বাভাবিক রকমে। তো সকলের কাছে আমি একটা, আজকে যারা অনেকে আমরা ঢুকে গেছি, তো সকলের কাছে আজকে একটা প্রশ্ন রাখতে চাই। সেই যে আজকে হঠাৎ ধরেন আমাদের যা কিছু আছে বা আপনার যা আছে, আপনার টাকা পয়সা, আপনার বাড়ি, আপনার ডিগ্রি, যে সার্টিফিকেট, ইভেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যদি সব হারিয়ে যায় এই মুহূর্তে, তাহলে আপনার সাথে কি থাকবে? একটা এমন জিনিস, এখন ওই যে আমার বডি থাকবে, আমার আত্মা থাকবে, ওইসব অ্যাবস্ট্র্যাক্ট না, অ্যাকচুয়াল কী জিনিসটা থাকবে যেটা ইউজ করে আপনি চলতে পারবেন। হ্যাঁ কুট্টি বল। আগে হুম মানে এটা তো এমনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অন্য দিক দিয়েও টপিকের কথা ভেবে হুম
এটা অ্যান্সার করলাম যে হুম মানে যদি সবকিছু হারিয়েও যায়, চরিত্র মানুষের এমন একটা সম্পদ যেটা যদি থাকে, হুম তো যা হারিয়েছে সে আবার সেটা রিগেইন করে নিতে পারবে। হুম ঠিক। যেমন হ্যাঁ, আর বিকজ মানে তার আগেও যে সব গেইন করেছিল, অ্যাকোয়ার করেছিল, সেটাও সে নিশ্চয়ই তার চরিত্রে দিয়েই করতে পেরেছেন। আচ্ছা, ইয়ে আমাদের দীপ, ইয়ে কাকু কিছু বলবেন? কাকু, কাকু কিছু বলবেন? আনমিউট করে, মিউট আছে আমার মনে হয়। এই কুট্টি তোর কাকুকে দেখ তো, মিউট আছে ওনার মনে হয়। উনি বলতে চাইছেন কিছু, হ্যান্ড রেজ করেছেন, হ্যান্ড রেজ করেছেন। আগে আগে এইদিকে চলে আসো বাবা। তত, হ্যাঁ। ও সরি, সবাইকে জয়গুরু, শুভ নববর্ষের, ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর আনন্দিত জয়গুরু। আজকে খুব ভালো একটা প্রশ্ন আমাদের সৌভিক ভাই আমাদের মাস্টার মশাই। এই না না, অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, ওকে ফেলতে পারি না, এত সুন্দরভাবে ও জিনিসগুলো করে, পরিচালনা পরিবেশনা, এবং এত কিছু আমরা শিখতে পারি, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। হায় এবং হায়, তাই কিছু জন্যই জানার আমি মতো। মাস্টার উইদিনের সাথে যুক্ত। আর ওর মতো ক্যারেক্টার আজকের দিনে চরিত্র পাওয়া মুশকিল। আর সেই চরিত্রের কথাই আমি বলবো, যে এর আগে কুট্টিমা যেটা বললো, যে হ্যাঁ, চরিত্র যদি ঠিক থাকে তাহলে আবার সব কিছু ফিরে পাওয়া যায়। তো একদম। সেই বলা হয়েছিল না, এই ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তো যদি মানিয়ে থাকে, নাথিং ইজ লস্ট, সেই রকম চরিত্র এলে, ঠিক থাকলে সব কিছু আবার পাওয়া যাবে। তাই ঠাকুর আলোচনা প্রসঙ্গে মনে হয় 15 নম্বর খণ্ডে বলেছেন যে যা বলি তা যদি চরিত্রগত করে তোলো, তাহলে তার মানে হচ্ছে বলেছেন তিনি, আমরা মানুষ হলে বহু মানুষ এসে জুটবে, আমাদের মধ্যে যে অমানুষত্ব অনেক কিছু আছে, আপনারা যদি ঠিক হন, যা বলি তা যদি চরিত্রগত করে তোলেন, কথায় কাজে চলায়, তাহলে আর ভাবনা নেই, সব জুটে যায়। দুর্ভাগ্য, অভাব, অনটন, যাচনা উড়ে যায়, নিবেদন চলে আসে, মানুষ দিয়ে কৃতার্থ হয়। পুরোপুরিটা যদি ধরেন, তবে সবার দুর্ভাগ্য ঘুচে যায়। আপনাদের সান্নিধ্যে এসে মানুষগুলো দেবতা বনে যায়। তার মানে ওই যে, যদি আমরা ঠিক মতো আমাদের চরিত্রগত করে, আমাদের চরিত্রটাকে ঠিক রেখে ঠাকুর যা বলেছেন সেইভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চলি, বলি, করি, তাহলে আমরা আবার সব কিছু ফিরে পেতে পারি বা নিজেদেরকে সুগঠিত করতে পারি। বাকি মাস্টার মশাই আপনি বুঝিয়ে দেবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাস্টার মশাই টশাই না, ওরকম কিছু না। ওরকম এটা জাস্ট বলছি, একজনকে বলতে হয় তাই বলছি। কি বলেন কাকু? কাকু এরকম বললেন, ভালোবাসেন স্নেহ করেন বলে ওরকম। যা, উনি অনেক জ্ঞানী মানুষ, এবং ওনার বাবা, ওনার বাবা, তার বাবা শ্রদ্ধেয় কেদারনাথ দা, ওনাদের আমরা চিনতাম। হ্যাঁ, ওনারা খুব ঠাকুরের সময়কার মানুষ, এবং ঠাকুরকে এস্টাবলিশ করেছেন। সেই প্রসঙ্গে হবে কখনো কথা। কেদারদার সাথে অনেক পার্সোনাল ঘটনা আছে, সুন্দর সুন্দর, সেগুলো আমরা কখনো ডিসকাশন করব। কিরণদা কিছু বলছিলেন, বলেন এই প্রশ্নের উত্তর। আমি যেটা উত্তর বলেছিলাম সেটা হচ্ছে জ্ঞান। হুম, এক্সপ্লেন করেন একটু। সাপোজ মানে আমার যদি সব হারিয়ে যায়, তবে আমার জ্ঞান যতটুকু অর্জন করেছি আমার জীবনে, সেই জ্ঞানটা কখনো কিন্তু হারাবে না। তো জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু আবার সবকিছু তৈরি করতে পারবো। ঠিক, বেশ।
হ্যাঁ, দিল্লিমা কিছু বলবে? হ্যাঁ, আমি যেটা বলছি যে হয়তো আমার চরিত্র ভালো, চরিত্র আছে, কিন্তু আমি সেবা পরায়ণ নই বা হুম মানুষ নিয়ে চলতে পারি না, ব্যবহার মানে মানুষের সঙ্গে মিশতে পারি না, হুম বা আমার অনেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু সেগুলো আমি মানে প্রকাশ করতে পারি না। তাই হুম জন্য আমার মনে হয় এই চরিত্র জ্ঞানের সঙ্গেও সেবা, অনুসন্ধিৎসু সেবা, ব্যবহার, এইগুলোও যোগ মানে হলে তবেই সেগুলো আস্তে আস্তে আমি অর্জন করতে পারবো মানুষ। আমি ইয়েদের বলবো, আমি সবাইকে বলবো যদি সম্ভব হয়, ইয়েকে হুম। কুর্তিকেও বলবো বিশেষ করে, যে একটা খাতা নিয়ে বসিস পারলে, লিখে নিবি। তা এখন মা একদম ঠিক বললে। হ্যাঁ, একদম আমার তো মানে একদম আহ, প্রত্যেকের অ্যান্সারই একদম ঠিক লাগছে আমার। হ্যাঁ, একদম ঠিক লাগছে। সত্যি যদি ক্যারেক্টারও থাকে এবং জ্ঞান থাকে, হ্যাঁ, ঠিক, তাহলে সার্ভিসটাও দরকার। এবার আমি আরেকটা প্রশ্ন করব, এটা সেকেন্ড প্রশ্ন, এই দুটো প্রশ্নই ছিল, সেটা আমি অন্যদেরও, আরও যারা আছেন তাদেরও বলবো এই অ্যান্সার দিতে। যে ধরেন দুটো স্টুডেন্ট আছে, দুটো স্টুডেন্টের নলেজ বেস, এস্টাবলিশমেন্ট, মোটামুটি সব কিছুই সেম। সেম মানে আমি বলবো না যে সেম টু সেম নলেজ তো কারোর হয় না, ধরেন সেম লেভেলের মোটামুটি অ্যাভারেজ, তাদের সব কিছুই অলমোস্ট সমান সমান, অন পার বলা যায়। এটা আপনি দেখতে পারেন ফিজিক্সের, যদি আমি দুনিয়ায় চলে আসি, বা বিজনেসম্যানদের দুনিয়ায় দেখলে এটা খুব দেখা যায়, যারা সমান সমান অলমোস্ট, সেম ওয়েলথ, সেম ব্যাকগ্রাউন্ড, এরকম পাওয়া যায় কাছাকাছি। তো ইন দ্য লং রান তাদের কি হবে, তারা বিশাল গ্রো করবে, তাদের লাইফটা অনেক প্রসপারাস হবে, নাকি তারা ধস করে নেমে যাবে? এরকম তো হয়, দুজন এক জায়গা থেকে স্টার্ট করলো লাইফ, কিন্তু একজন বিশাল একটা কিছু হয়ে গেল, আরেকজন কোথায় তলিয়ে গেল, এরকম তো আমরা দেখেছি। বা দুজন এক জায়গা থেকে স্টার্ট করলো, একজনের বিশাল রাইজ হয়েছিল, আবার ততটাই ফল হলো, আর এ আস্তে 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 গ্রো করে গেল। কী জিনিস এই ডিফারেন্সটা তৈরি করে, কি, কোন জিনিসটা, এই ডিফারেন্সটা, এটা খুব ভালো করে ভেবে দেখুন। আপনার আশেপাশে একটু চোখ নাক কান সব দিয়ে অবজার্ভ করে দেখুন, এরকম কিন্তু আশেপাশে অনেক দেখতে পাবেন, যে দুজন একই জায়গা থেকে স্টার্ট করে। আপনিই দেখেন, আপনার স্কুলের কথা মনে করেন, সব রকম স্টুডেন্ট ছিল, কে লাইফে কোথায় পৌঁছাচ্ছে, আর এই পৌঁছানোটাও সব দিক দিয়ে। এরকম অনেক ধনী লোক আছে যাদের পারিবারিক অশান্তি, অনেক পারিবারিক শান্তিওয়ালা লোক আছে যাদের অর্থবান কম। এই সব মিলে আপনি যে আপনার কাছে যেটা প্রায়োরিটি, সেই অনুযায়ী আপনি ডিটারমাইন করেন কোন জিনিসটা, বা কোন মাল্টিপল জিনিস হতে পারে, একটা জিনিস হতে পারে, মাল্টিপল জিনিস হতে পারে, কোন জিনিসগুলোর অভাবে বা প্রভাবে এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়। আমার প্রশ্নটা কি ক্লিয়ার? অঙ্কিতা বলো দেখি, তোমার কি মনে হয়? জয়গুরু, আমার মনে হয় যে নিষ্ঠা, নিঃশেষে লেগে থাকা, হুম এইটা যদি থাকে তাহলে সেই লেভেলটাতে পৌঁছানো যায়। হুম লেগে থাকাটা থাকতে হবে প্রতিটা কাজে, সে যে কোনো কাজ হতে পারে, পড়াশোনা হতে পারে, ব্যবসা হতে পারে, ঠাকুরের কাজ হতে পারে, যে কোনো কাজ। বেশ। আর এই যে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি করে ক্রিয়েট হয়, নিষ্ঠার উপর ইয়ে হয় বলছো, খুব ভালো। এই যে একজন যেমন তার ব্যবসার প্রতি লেগে রয়েছে, কাজটাকে কিভাবে হুম সাকসেসফুল করা যাবে, এই যে লেগে রয়েছে, লেগে থাকাটা তাকে সাকসেসফুল করে দিতে মানে পারে। কার লেগে থাকার আর আরেকজন টেন্ডেন্সি সেই কতটা, কাজটাতে লেগে, তাই তো? হ্যাঁ মানে তুমি বলতে চাইছো কার লেগে থাকার টেন্ডেন্সি কতটা, দ্যাট উইল ডিফাইন, তাই তো? হ্যাঁ। ঠিক, একদম ভাবার বিষয়। রামানন্দ দা কিছু বলবেন? হ্যাঁ, এখানে বাঁচা এবং বাড়া আর হুম জীবনের লক্ষ্যটা এটাও একটা ম্যাটার করে। হুম হুম, তার জীবনের মোটোটা কি, সে কিভাবে বড় হতে চায়, কিভাবে বাঁচতে চায়, ঠিক সেটাও একটা ম্যাটার করে। ঠিক। তাহলে
আহ, দুজন দুজন যদি একই জায়গা থেকে ওঠে, আমাদের দেখেন আমাদের এর মধ্যে দিয়ে অনেকগুলো উত্তর আমি পেয়ে যাচ্ছি, কারণ আমরা দুজনে ক্লাসমেট, আমরা দুজন একই জায়গা থেকে স্টার্ট করেছি। তো আপনি বলছেন মোটো বা লক্ষ্যটা কি? আমার লক্ষ্য যদি থাকে একজনের ডাক্তার হতে চায়, একজন ইঞ্জিনিয়ার হতে চায়, এখানে অনেক কিছু ফ্যাক্টর চলে আসছে। তার মানে তার গুণগত জন্মগত বৈশিষ্ট্যও চলে আসছে, পারিবারিক কালচারটাও চলে আসছে, আবার কি শিক্ষা পাচ্ছে সেটাও চলে আসছে। কারণ দুজনে যদি সেম এনভায়রনমেন্টেই বড় হয়, তারপরও দুজন কেন আলাদা হবে? এটা আমার প্রশ্ন। রামানন্দদা একটু কন্টিনিউ করুন, তারপরে আমি দিল্লিমার কাছে যাব। হ্যাঁ, তার নীতিগত চলনটাও একটা ম্যাটার করে না, যে দুজনেই যেভাবে বড় হচ্ছে। আমার নীতিগত চলনটাই আলাদা হবে কেন দুজনের, যদি একইভাবে বড় হয়, মানে একদম সেম, হয়তো সেম বোর্ডিংয়ে পড়েছে, সেমভাবে যদি হয় এরকম কোনো দুজন ছাত্র। কিন্তু এনভির কিছু পারসেপশন তো থাকে, সেটা তো ডিফারেন্ট হয়। দুটো যমজ ছেলেরও যমজ মেয়েরও পারসেপশন ডিফারেন্ট হয়, হুম, তারা কিভাবে বড় হয়, সেটা কিসের ওপর এটা ডিপেন্ড করে? ইনবিল থাকে। সেটা কিসের ওপর ডিপেন্ড করতে পারে? সেটা তার পার্সোনাল পারসেপশনের উপর ডিপেন্ড করতে পারে, সে কিভাবে চলবে, কিভাবে এগোবে আগে, হুম, তার লক্ষ্যটা কি হবে। সেটা তার শুড বি, মানে ওটা পজিটিভ বা একটা অনেস্টলি ওয়েতে যদি করে, হুম, তো সেভাবেই হবে, এগোবে। ঠিক, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ দিল্লিমা বলেন, বলো। আমার মনে হয় যে এই ইয়েটা ভিশনটা ক্লিয়ার করার জন্য জীবনে একজন আদর্শের দরকার হয়, তবেই হয়তো ওটা তো আমরা ঢুকবো। সেই মানে দুজন এক দিক থেকেই এগোচ্ছে, হুম, কিন্তু ধরো একটা আদর্শ যদি নেই এরকম, মানে গাইডেন্স না থাকে। তথাকথিতভাবে দীক্ষিতওয়ালা আদর্শ নেই ধরো, তাহলেও না না না, একজন মানে এমন আদর্শের দরকার হয় যে যার যারও কোনো আদর্শ আছে, মানে যার কোনো গুরু আছে যে পথটা দেখাতে পারবে, যে কোনটা বাঁচা বাড়ার পথ আর কোনটা মানে প্রবৃত্তি পরায়ণ পথের মধ্যে তফাৎটা বোঝাতে পারবে। হুম, আচ্ছা যদি দুজনে সেমই এনভায়রনমেন্টে বড় হয়, সেমইভাবে গ্রো করে, তারা তো হুম হয়তো সেম আদর্শর কাছেই ওরা এক্সপোজড, হয়তো দুজনেই ছোটোবেলা হুম হুম সেমভাবে আদর্শর ব্যাপারটাও জানলো, হলো, তারপরেও হুম। দুজনের কিন্তু হিউজ গ্যাপ হয়ে যেতে পারে, দেখছি তো আমরা। আত্মসমর্পণ, যার যত আত্মসমর্পণটা যার যত প্রবল। হুম, একদম ঠিক আছে, হুম। একদম। সায়ক কিছু বল, তোর কি মনে হয়? ওই সায়ক, সায়ক মনে হয় কোথাও চলে গেছে। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ কুট্টি আর বল। একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। মন মন আর বিবেক, হুম, এটা যার যত বেশি কন্ট্রোল থাকবে, হুম, সে ততটা এগোবে, উচ্চতর যতটা হবে। হুম, ঠিক, ঠিক। হ্যাঁ বল, কুট্টি বল। আগে আপনি যখন বলছিলেন যে এনভায়রনমেন্টটা দুজনের ক্ষেত্রেই সেম পুরোপুরি, হুম, যে সব এক জায়গায় মানে সব এক ইয়েতেই বড় হয়েছে, হুম, তখন এখানে আরেকটা ইকুয়েশন চলে আসছে যেটা আমরা অফেন দেখে থাকি, নেচার আর নার্চার ডিবেটে। আমরা বলতে চাইছি যে তাদের নার্চারটা, এনভায়রনমেন্টটা এক, তার মানে হয়তো ইনহেরেন্ট নেচারে বা তার মানে নিজস্ব ইয়ের মধ্যে হুম, বৈশিষ্ট্যের ডিফারেন্স, মানে ইনবিল্ট যেটা ইনহেরেন্ট, সেই ডিফারেন্সটা আছে। ঠিক আছে, ভেরি ওয়েল, ভেরি ওয়েল, একদম ঠিক। প্রত্যেকের আনসারে দম আছে, মানে একদম আমাদের, ইভেন আমিও আনসার করলাম, আপনারা সবাই আনসার করলেন, প্রত্যেকের আনসারই কিন্তু ভ্যালিউ আছে। এবং এবার দেখেন জিনিসটা কীভাবে ইকুয়েশনের মতো, অঙ্কর একটা মজা হচ্ছে, ঠাকুর একটা কথা বারবার বলতেন, ঠাকুরকে যখন বলা হতো এরম করলে ওরম হচ্ছে না, সেরম করলে তেমন হচ্ছে না, ঠাকুর বলতেন হচ্ছে ওনার ওরম হয় না। ঠাকুর বলছেন ইটস লাইক ম্যাথমেটিক্স, অ্যাজ সিম্পল অ্যাজ ম্যাথমেটিক্স, অমুক 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 ইকুয়াল টু অমুক, এটা হবে, এটা ম্যাথমেটিক্স, এটা বিধি। তাই ঠাকুর এত সুন্দর পরিষ্কারভাবে অঙ্ক করার মতো করে দিয়ে গেছেন যে
যেমন করে যা করলে যা হয়, তেমন করে তা করলে তা হয়, আর তেমন করে তা না করলে তা হয় না। তেমন আমরা এটাকে অঙ্কের মতো সরল সহজ কিভাবে করতে পারবো, সেইভাবে আমরা ডিফাইন করব। এখানে যারা বললেন প্রত্যেকে ঠিক কথা বললাম আমরা, কিন্তু অনেক সময় আমরা দেখি আমাদের আলাদা আলাদা নলেজ কিন্তু একটার সাথে একটা সুসঙ্গত হয় না, কনকর্ডেন্স থাকে না, তাই না? ওই বেটা সায়ক, তোকে ডাকছিলাম, তুই তুই কোথায় গেছিলিস? হ্যালো, তোর মাইক কি ডিস্টার্ব করছে নাকি তোরও? হ্যাঁ, আমি আসলে একটু একটা ইয়েতে গেছিলাম, উঠেছিলাম, বুঝতে পেরেছি, ইয়েতে, ঠিক আছে। মাঝখান থেকে ঢুকেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছিলাম তোর কি মনে হয়, ধর দুটো স্টুডেন্ট সেমভাবে সব কিছু সেম পেলো, সব কিছু সেম পেলো, সেম এনভায়রনমেন্ট, সেম সব কিছু অলমোস্ট যতটা সম্ভব, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল ভায়োলেট না করে অবশ্যই, যতটা পেল, তো তাদের মধ্যে তাও দেখা যেতে পারে তাদের বিশাল ডিফারেন্স ইন কেরিয়ার অর লাইফ অর হ্যাপিনেস অর সাকসেস। কেন, কী ফ্যাক্টরটা রেসপন্সিবল হতে পারে তোর মতে? হুম, মানে সবাই তো মানে উত্তর দিয়েছে। দিয়েছে, তুই এবার হ্যাঁ, আমার মনে হয় যে মানে ওদের মানে নার্চারিংটা, মানে ওদের দুজনের যে গড়ে ওঠা বা ওদের দুজনের পার্সপেক্টিভটা কখনোই এক হতে পারে না, মানে দুজনের সবসময় আলাদা। মানে মানে আমি বা তুই, মানে আমরা যদি যতই একসাথে ঘুরি বা যাই করি, ঠিক আছে, আমাদের দেখার মানে একটা আপেল কেও যদি আমরা একইভাবে দেখি, তো আমাদের দেখার মধ্যে অনেক অনেক তফাৎ থাকে। মানে মানে কেউ লাভ ক্ষতি হিসাব করছে, আবার কেউ তার মধ্যে অন্য মানে জীবন দেখছে। তো এই এই যে দর্শনটা, মানে আমার মনে হয় সবার পক্ষে দেখা, মানে দুজনের ভাব বা ভঙ্গিটা সবার আলাদা আলাদা হয়। এই জন্য বোধহয় খানিকটা ডিফারেন্স দেখা যায়, আমার মনে হয়। ঠিক, একদম, খুব ভালো। তাহলে দেখো তো, সায়ক, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, সায়ক আমার ইকুয়েশনটা কমপ্লিট করে দিল। আনসার হচ্ছে এই, আপনারা সবাই যেটা বললেন, সবার ইকুয়েশনের অ্যাডিশনটাই আনসার। কিন্তু এটাকে আমরা কিভাবে গোছাবো, সায়ক যেটা বলল, এবার দেখেন প্রত্যেকের আনসারটা যেমন আমরাই আনসার যেগুলো বার করলাম, প্রত্যেকের আনসার যেমন ঠিক, তেমন ভুলও। ভুল কেন? ভুল ইনকমপ্লিটনেসের জন্য। যদি আমি বলি সায়ক পার্সপেক্টিভের কথা বলছে, তখন আমাকে ফার্দার প্রশ্ন করতে হবে, ওই পার্সপেক্টিভটাই এলো কী করে দুজনের আলাদা? আমি কি পেলাম যার জন্য আমার পার্সপেক্টিভ ওরকম, ও কি পেলো যার জন্য পার্সপেক্টিভ, কোন ফ্যাক্টরটা ফেড দিস পার্সপেক্টিভ? এটার জন্য কুট্টিমা আবার আনসার দিয়েছিল যে আমাদের ইনহেরেন্ট ইনস্টিংক্ট কিছু নিয়ে জন্মেছিল। এখন ইনহেরেন্ট ইনস্টিংক্টের জন্য টাইমস রেসপন্সিবল, সার্কামস্ট্যান্সেস রেসপন্সিবল, ফ্যামিলি জেনেটিক্স রেসপন্সিবল, অনেক কিছু ফ্যাক্টর। আবার সেই জেনেটিক্সটার ওই গুণগুলো মা বাবা কীভাবে ডমিনেট করবে, তার জন্য মা বাবার ক্যারেক্টারও রেসপন্সিবল। মা বাবা কীভাবে চলেছে, কীভাবে কথা বলেছে, ওটা ম্যাটার করছে না, কোনটা ওনার মধ্যে ইনস্টিলড হয়ে আছে, আর অমুক দিন অমুকভাবে কীভাবে ব্যক্ত হয়েছে, সব কিছু ম্যাটার করছে। সায়কের সে নারিশমেন্টের কথা বললো, তারপরে ওই ইনস্টিংক্টগুলো বাচ্চার মধ্যে থাকার পরও কীরকম নারিশমেন্ট পেয়েছে, সেটাও রেসপন্সিবল। যে নারিশমেন্টটা পেয়ে না ওই সিডের থেকে গুণটা আমরা বার করব। আবার সুমনা মায়ের আদর্শের কথাটাও ইম্পর্টেন্ট। কোনটাকে সামনে, আদর্শটা হচ্ছে আমাদের সূর্যর মতো, গাছের মধ্যে মাটির থেকে মিনারেলস পাবে, জল পাবে, বাইরে থেকে জল দিলে জল পাবে, এগুলো আলাদা আলাদা জিনিস। মা বাবা হচ্ছে জল, বা মা বাবা বা যেই তাকে হেল্প করবে, এনভায়রনমেন্ট, সেটা জল, হ্যাঁ, লার্জার এনভায়রনমেন্ট মাটি, এই মা বাবা মাটি, লার্জার এনভায়রনমেন্ট জল,
আদর্শ হচ্ছে সূর্য, এরকমভাবে আলাদা আলাদা অ্যাসপেক্ট মিলে একটা গাছগুলো করে। আর এই টোটাল যে এই পুরো ব্যাপারটা, এই প্রিন্সিপাল, এক লাইনে যদি বলতে হয় সেটা বলতে হয় প্রিন্সিপাল অফ কন্ডাক্ট। ঠাকুরের ইংরেজি মেসেজে একটা বাণী আছে, বাণীটা হচ্ছে যে টক, থট, ডিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ a man declare, redeem and indicate what he really is. আপনাদের সবার আনসার আর ঠাকুরের এই বাণী দুটো মিলে যদি আমি সোজাসুজি একটা জায়গায় আসি, সেটাই কুর্তিমার প্রথম আনসারটা কিন্তু, এবং সেটা আমাদের টপিকের সাথে মিলে যায়, সেটা হচ্ছে ক্যারেক্টার। কিন্তু ক্যারেক্টারের ডেফিনেশন আমরা জেনেও আমরা জানি না। ক্যারেক্টার ইজ নট হোয়াট আই ক্লেম অ্যাবাউট মাই সেলফ, বা ক্যারেক্টার ইজ নট হোয়াট ইজ ক্লেমড বাই আদার্স অ্যাবাউট মাই সেলফ। ক্যারেক্টার ইজ নট অ্যাবাউট হোয়াট অ্যান অথর রাইটস অ্যাবাউট মি। ক্যারেক্টার এর মানে এই না যে আমি আমাকে কি মনে করি। ক্যারেক্টার মানে এই না আমার পরিবেশ আমাকে কি মনে করে, যদিও সেটা ইম্পর্টেন্ট। আমার ব্যাপারে আমি যা জানি তা আমি একটা পোর্শন জানি, আরেকটা পুরো পোর্শন কিন্তু আমার ইমিডিয়েট ফ্যামিলি তারা জানে, যে দিকটা আমি নিজেও হয়তো খেয়াল করিনি। ইম্পর্টেন্ট, বাট কোনোটাই কমপ্লিট না। যেহেতু কমপ্লিট না, ওটা ক্যারেক্টার না। হ্যাঁ, ওটা এক একটা দিক অফ, এক একটা শেড অফ, 50 শেডস অফ গ্রে বলে একটা মুভি আছে, ওরকম শেডস। আমার আলাদা আলাদা শেড, তেমন আলাদা শেডস আমার ক্যারেক্টারে এক একটা প্রকাশ অমুক পরিস্থিতিতে। হ্যাঁ, এই যে আমি এখানে রয়েছি, আমরা খুব সেজে গুজে একটা ভদ্র একটা সৌম্যতার নিয়ে আমরা কাজ করছি, এটাই কেমন থাকে যখন আমি অলক্ষ্যে থাকি, একটা যখন কেউ কেউ নজর রাখছে না, তখন আমি কীরকম থাকি। ওই পার্সোনালিটির ব্যাপারে আপনারা কতটা জানেন, ওটাও একটা বিশাল পার্ট আমার ক্যারেক্টারের। ঠাকুরের বাণী আছে, মনে পড়ছে না, যে কেউ তার কী বলে অসতর্ক মুহূর্তে কেমন রিয়্যাক্ট করছে। অসতর্ক মুহূর্তে এমনি সময় আমাকে ধাক্কা দিলে আমি এটা ওকে ওকে সরি বলছি। অসতর্ক মুহূর্তে রাত্রে মাঝরাত্রেবেলা আমি টয়লেটে যাচ্ছি, ওই সময় আমাকে কেউ চিমটি কাটলো, তখন আমার মুখ থেকে কী ভাষা বেরোবে, এই ভাষাটাই বেরোবে, অন্য ভাষা, এইগুলোও ম্যাটার করছে প্রচণ্ড। যখন আমার বহুত জোরসে পটি পেয়েছে, ওই সময় আমাকে বাধা দিলে আমি কীরকম রিয়্যাক্ট করব, এই সব কিছু কিন্তু আমার ক্যারেক্টারের অঙ্গ। তাই একটা অঙ্কের মতো লিখতে হলে, কুট্টি লিখে রাখ, অঙ্কের মতো যদি আমি লিখতে চাই, সেটা হবে ক্যারেক্টার ইকুয়াল টু রেজাল্টেন্ট অফ থটস প্লাস ওয়ার্ডস প্লাস ডিডস প্লাস মোটিভস। ক্যারেক্টার ইকুয়াল টু রেজাল্টেন্ট অফ থটস, ওয়ার্ডস মানে প্লাস ওয়ার্ডস প্লাস ডিডস প্লাস মোটিভস। ঠাকুর বলেন আমাদের ইনার ম্যান একটাই, ইট ইজ দ্য ইনার ম্যান রিভিলড থ্রু ডেইলি লিভিং। তাহলে ক্যারেক্টার ইজ নট হোয়াট আই ক্লেম, ক্যারেক্টার ইজ হোয়াট মাই লাইফ কনসিস্টেন্টলি শোজ। আমি যেটা ক্লেম করি, বা আমার পারিপার্শ্বিক যেটা ক্লেম করে, বা আমার এক একটা দিক যা দেখায়, সেগুলো না, যে যে জিনিসগুলো আমি কনসিস্টেন্টলি শো করছি, আমার চলা দিয়ে, বলা দিয়ে, করা দিয়ে, ভাবার প্রভাব দিয়ে, আমার মোটিভ দিয়ে, এই 5টা দিক দিয়ে আমি কি প্রকাশ করছি চোখের সামনে, কি আমি এক্সপ্রেস করছি কনসিস্টেন্টলি, টানা। একদিন খুব ভালো কিছু করে দিলাম, একদিন খুব বাজে কিছু করে দিলাম, ওগুলো আউটলায়ার। এই ইনার ম্যান রিভিল থ্রু আওয়ার ডেইলি লিভিং যেটাকে বলে, ওটা হচ্ছে ক্যারেক্টার। একটা চাকা যখন ঘোরে, একটা চাকার কিন্তু একটা অ্যাক্সেল থাকে। যদি একটা গাড়ি যদি চলে, দুটো চাকায় যখন এরকম করে গাড়ি চলে, এই দুটো চাকার যদি সেন্ট্রাল যে পুলটা থাকে, ওটাকে বলে অ্যাক্সেল। যেমন দুটো চাকা চলার জন্য একটা অ্যাক্সেল লাগে, না হলে এটা আগে চলে যাবে, এটা পিছনে চলে যাবে, কিছু একটা গড়বড় হয়ে সিস্টেম সোজাসুজি রান করতে পারবে না। খুব সায়েন্টিফিক্যালি ব্যাপারটা দেখেন। এটা যদি কোনো
ইয়ে থাকে তাহলে তো আরও পরিষ্কার বোঝানো যেত, হয়তো অ্যানিমেশন করে দেখানো যেত। ধরেন দুটো চাকা, আমরা রোবট বানানোর সময় এই লজিকটা খুব কাজে লাগে, মেকাট্রনিক্স, যে দুটো চাকা এরকম রয়েছে একটা রোবটে, যখন আর কোনো চাকাই নেই, ধরেন সামনে একটা ছোট্ট পিন বল আছে, আর কোনো চাকাই নেই, আমরা কি করি রোবটে, যখন রোবট সামনে নিয়ে যেতে চাই তখন একসাথে এরকম করে সামনে যায়, এটা সামনে যায়, আর যখন পিছনে নিতে যাই তখন পিছনে যায়। এবার জানেন রোবটটার ডান দিক বাঁ দিক আমরা কী করে করি, এইটাকে সামনে ঘোরাই, এটাকে পিছনে ঘোরাই, তাতে কি হয়, এই যখন ঘোরে তখন অটোমেটিক রোবটটা এরকম করে ঘুরে যায়, এই যখন ঘোরে তখন অটোমেটিক রোবটটা ঘুরে যায়। তাহলে ব্যাপার হচ্ছে এই দুটো দিক, দুটো চাকা যদি সমানভাবে না ঘোরে, এই দুটো চাকা যদি সমানভাবে মানে দুটোর এই সেন্ট্রাল পয়েন্ট থেকে এর সেন্ট্রাল পয়েন্ট কানেক্ট করে রেখেছে যে অ্যাক্সেলটা, ইংরেজিতে আমরা বলি AXLE, এই অ্যাক্সেলটা যদি মাঝখানে দেখবেন এরকম দুটো চাকার মাঝখানে এরকম একটা ডান্ডা থাকে গাড়িতে, ওটাকে অ্যাক্সেল বলে। দুটো চাকার মধ্যে যদি অ্যাক্সেল না থাকে, যারা দুটো দুটো বাইন্ড করে রাখে, তাহলে ওই গাড়িটা ফেল করে, গাড়ি তখন ঘুরে যায়। আমরা যেরকমভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরালে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তেমন আমরা যে ডিরেকশনে আমার ইনার, ওই যে বললো সুদীপা যে বললো ইনহেরেন্ট ইনস্টিংক্ট যেগুলো আছে, ভালো ইনস্টিংক্টগুলো, সেগুলো যে বেরোবে, এই বেরোনোটা কী করে বেরোনোর কোনো জায়গাই পাবে না, তাই না? এই বেরোনোর কোনো ডিরেকশান পাবে না, আর ডিরেকশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা একটা স্পিডে ঘুরছে, এটা একটা স্পিডে ঘুরছে, তাতে কী হবে, রিলেটিভ স্পিড কমে যাওয়ার জন্য ডিরেকশান চেঞ্জ হতে থাকবে পরপর, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে যেতে পারবো না। চাকার জন্য যেমন এটা, ইট ইজ দ্য ফল্ট অফ দ্য হুইল, যদি অ্যাক্সেল ছাড়া যেমন একটা চাকা ফেল করে, তেমন আমাদের এইটা হচ্ছে লাইফের একটা অ্যাসপেক্ট, এটা হয়তো কেরিয়ার, এইটা হয়তো লাইফ ফ্যামিলি, যেমন এর ইকুয়ানিমাস গ্রোথের অভাবে তাহলে কিন্তু আমাদের জন্য ডিরেকশানও এদিক ওদিক হ্যাপাজার্ড হবে। একটা দিক দিয়ে এই চাকার দিক দিয়ে কেউ বলবে তো ফরওয়ার্ড মুভিং, কিন্তু এই চাকার দিক দিয়ে দেখে বলবে তো ব্যাকওয়ার্ড মুভিং। আজকেই একজনের সাথে কথা হলো, সে তার পুরো দুনিয়া, তাকে দুনিয়া না মানে ওনার যে ফিল্ড, সেই ফিল্ডে সে বিশাল এস্টাবলিশড। আজকে এরকম একজন না, আজকে এরকম 3 জনের সাথে কথা হলো, যে বিশাল এস্টাবলিশড, হয়তো তারা 3 জনেই, কিন্তু তার যে হিস্ট্রি আর স্টোরি এখন মানে সে যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তো তার কাছের লোকেরা জানে, আমি জানি। সে ভয়ঙ্কর ডেঞ্জারাস লাইফ 3 জনেরই। শুনে তো আমার আমি দুপুরে ঘুমিয়েছি ওই জন্য আজকে 3 জনের ওই গল্প শুনতে। তো এখন কি করবেন, আপনি তো জানেন না পুরো স্টোরি। এই আমরা 1 শেড অফ গ্রে দেখেছি, আরও 49 শেডস আছে। কনসিস্টেন্টলি ও কী শো করছে, তেমন আমাদের প্রত্যেকটা চাকার মাঝে যে অ্যাক্সেল ছাড়া যেমন চাকা ফেল করে, তেমন আমাদের লাইফে আইডিয়াল ছাড়া আমাদের লাইফ ফেল করে। A wheel collapses without an axle, a person collapses without an ideal. তাই ঠাকুর বলেন, তা ইম্পর্ট্যান্ট একটা কথা, ঠাকুর বলেন যে লর্ড ইজ হিজ অ্যাসেট হু ইজ সেট ইন হিম। এখন আইডিয়াল আছে মানেটা কি? আইডিয়াল আছে মানে আমি ঘরে বিশাল বড় একটা ছবি লাগিয়ে রেখেছি তার জন্য, যদিও ওটা ইউজফুল, কারণ ছবি থাকলেও একটা রিমেমব্রেন্সের জন্য কাজ করে, তাই না? অনেক কিছু আছে যেগুলো আমরা ছবি থাকলে সামনে করতে পারবো না, কন্ট্রোলে থাকবো, ইট হেল্পস। আবার নাকি আমাকে কেউ কনস্ট্যান্টলি তার ব্যাপারে বলে যাচ্ছে, সেটা আইডিয়ালের কাছে চলা, তার কথা মতো চলা, বলে যাচ্ছি বারবার, এটা কি তাই? তা তো না। ঠাকুর বলছেন লর্ড তার অ্যাসেট যে তাতে সেট। এই অ্যাসেট ওয়ার্ডটা যদি আমি ভাঙি মাঝখান থেকে, এটা আমি নিজে করছি, জানি না ঠিক নাকি, কুট্টি শব্দবিদ আছে, ও বুঝবে ভালো। অ্যাসেট ওয়ার্ডটাকে যদি আমি ভাগি, আমরা পাবো অ্যাজ সেট। ঠাকুরের বাণী থেকে ওটাই আমি বার করতে পারছি। লর্ড ইজ হিজ অ্যাসেট হু ইজ সেট ইন হিম, যে তাতে সেট। আপনি ঘড়ি দেখবেন সেট করে নেন, রেডি সেট গো। তাহলে অ্যাসেট মানে অ্যাজ সেট।
আপনি যেমনভাবে সেট, আমি হয়তো ক্লকটা 1 আওয়ারে সেট করলাম, তাহলে 1 থেকে স্টার্ট হবে, তেমনই অ্যাজ সেট, অ্যাসেট মানে অ্যাজ সেট, আমি যেরকমভাবে সেট আছি, ঠাকুর বলছেন যে লর্ডে সেট, লর্ড তার অ্যাসেট। এটা মেসেজ ভলিউম কততে আমি জানি, একটু খুঁজে নিতে হবে। যে লর্ড তার অ্যাসেট, যে তাতে সেট, আমার সব কিছুর দ্বারা করতে হবে তাকে। প্রথমে খুঁজে নাও, জেনে নাও, টেস্ট করে নাও, সব কিছু বুঝে নাও, বুঝে নিজেকে সেট করতে হবে। আমাকে একটা বেঞ্চমার্ক রাখতে হবে। আমরা ভালো মোবাইল নতুন কিনলে বা করলে, হ্যাঁ, আমরা সবসময় একটা বেঞ্চমার্ক টেস্ট করি। এটার অনেক নাম আছে, কেউ করে AnTuTu স্কোর দেখে, কেউ গিক বেঞ্চ বলে একটা জিনিস আছে দেখে। এই স্কোরগুলো হচ্ছে বেঞ্চমার্ক। যেমন আমাদের একটা বেঞ্চমার্ক সেট করতে হবে, সেই বেঞ্চমার্কটা হচ্ছে আইডিয়াল। ওটাই হচ্ছে আমাদের জীবনের হুইলের অ্যাক্সেল। আর এই যে ক্যারেক্টারের যে ডিফারেন্ট ডিফারেন্ট শেডস আমরা দেখতে পারি, এই শেডসগুলো যখন প্রকাশ পায় না, আর আর অপ্রস্তুত মুহূর্তে যখন প্রকাশ পেতে থাকে, তখনই আমরা ভাবি এ আমায় ধোকা দিয়ে দিল। তখনই আমরা ভাবি এই রূপ তো দেখিনি মায়ের, এই রূপ তো দেখিনি দাদার, এরকম মনে হয়। তখন মনে হয় পাগল হয়ে গেছে, এরকম আলাদা আলাদা আমরা বার করি। কিন্তু যিনি দ্রষ্টা, যারা দেখতে পারেন, তিনি দেখেন তো ছিলই, ওরমভাবে হয়েই আছে, বিধি তাকে মেরেই রেখেছে। তাহলে ইংরেজিতে বলতে গেলে নোটসে লিখে নিবি যে ক্যারেক্টার বিকামস স্টেবল অনলি ভেন লাইফ ইজ সেন্টার্ড অন অ্যান আইডিয়াল। এই শব্দগুলো শোনা শোনা লাগছে, সেন্টেন্সগুলো শোনা শোনা লাগছে, কিন্তু এর মর্মটা বোঝা বহুত ইম্পর্ট্যান্ট। যে কোথা থেকে লজিকটা আমরা টানছি, এই স্টেপগুলো ইম্পর্ট্যান্ট। আমার মনে আছে সায়ক, আমার পিছনে সোনিয়া পরীক্ষা দিচ্ছিল মাস্টার্সে, আমি পারছি না, একটা পড়াশোনা তো করিনি ঠিক মতো, চিটিং করবো বলে ওর থেকে জিজ্ঞেস করতে গেছি। সায়ক জানে, কারণ তার পিছনেই সায়ক বসেছিল। তো আমি সোনিয়াকে দেখে, ওর একটা অঙ্ক করছে, আমি পারছি না, আমি ওর থেকে জেনে দেখে লিখবো। এটা কোনো লেজেন্ডার ট্রান্সফরমেশন ছিল। দেখে লিখবো যে আমি দেখছি সোনিয়া আনসার মিলিয়ে দিয়েছে, লাস্ট লাইন এসে গেছে, মাঝখানে কোনো স্টেপ ম্যাথমেটিক্স কিছু মিলছে না। আমি দেখে টুকতেও পারলাম না লজ্জায়, কারণ ও মুখস্থ করে নিয়েছে। খুব লজ্জাজনক এক্সাম্পল বোধ হয়, কিন্তু আমি তো দিলাম বিকজ ইটস ন্যাচারাল থিং। দেখছি যে ভাই আমি টুকবো কীভাবে, আমি দেখছি একটা স্টেপ মাঝখানের কোনো অঙ্কের মাথা মুন্ডু নেই, কমা দাড়ি প্লাস মাইনাস ইন্টিগ্রেশন যত সিম্বল আছে সব দিয়ে দিয়েছে, কিন্তু লাস্টে অ্যান্সার মিলে গেছে। তো ভাবছি কী করে সম্ভব, এটা লিখে আমি অ্যালাউই করছে না আমাকে এটা লিখতে। আমি আচ্ছা দরকার নেই ওটার নাম্বার। আমাদের ঠাকুরের বাণী বোঝা বা আমাদের ঠাকুরের এই জিনিসগুলো, এই যে ঠাকুরের একটা বড় বড় বাণী বলে দিলাম বা ঠাকুর ওয়ার্ডটাই ইউজ করলাম, এটা আমরা কিন্তু ওই ট্রেল ফলো করে আসছি না, আমাদের মাঝখানের ওই অনেকগুলো স্টেপ বাদ চলে গেছে। ফার্স্টে প্রশ্নটা আছে সমাজের কী সমস্যা বা আমার কী সমস্যা, আর লাস্টের আনসারটা ঠিক লিখেছি ঠাকুরের বাণীটা, কিন্তু মাঝখানে ওটার থেকে এখানে কী করে আসলো ওটা আমরা বুঝতে পারছি না। মাঝখানে পুরো গল্প ঘাপলা হয়ে গেছে, হ্যাঁ, কোনো অঙ্কে মিল নেই, যেখানে সেখানে একটা ভুংজাং যুক্তি টুক্তি দিয়ে লীলা টিলা এটা সেটা বলে ফট করে লাস্টে আনসারটা মিলিয়ে দিয়েছি, ঠাকুরের বাণী বলে দিয়েছি, তাহলে হবে না, তাই না? তাই এইগুলো কিন্তু ওটা করে দিচ্ছে। আমাদের বুঝতে হবে উইথাউট এ সেন্টার আমাদের লাইফটা স্ক্যাটার হয়, সেটা আমাদের উইক ক্যারেক্টার তৈরি করে। হ্যাঁ, তাই এইভাবে আমাদের কিন্তু বাণীগুলোকে একটু করতে হবে, ডিকোড করতে হবে, ডিক্রিপ্ট করতে হবে। তাই অবশ্যই আপনাদের এই প্রশ্নের আনসার ওটা, when everything is taken away, character decides whether I will rise or collapse. কিন্তু ক্যারেক্টার বললাম তাতেই কি হলো, ক্যারেক্টার বললাম তো এই লাস্টের আনসারটার মতো, আমার বন্ধু যে লাস্ট অ্যান্সারটা ঠিক করে দিয়েছে, আমরাও ঠিক বলে দিলাম ক্যারেক্টার না, কিন্তু আমি মনে মনে যেটাকে বলছি ওটা ক্যারেক্টার তো শুধু না,
ক্যারেক্টার মানে ওই যে পুরো ফর্মুলাটা, রেজাল্ট্যান্ট অফ থটস, থটসও না, রেজাল্ট্যান্ট অফ থটস প্লাস ওয়ার্ডস প্লাস ডিডস প্লাস মোটিভ, এই চারটে জিনিস টোটাল করলে যেটা দাঁড়ায় সেটাকে আমরা বলছি ক্যারেক্টার। আপনি আমি কি মনে করি, তো ঠাকুর কি বলছেন, নিষ্ঠা বলে তারে, চরিত্র বলে তারে, নিষ্ঠা নেশা প্রত্যয় যা চালায় জীবনটারে। আগের দিন যে বাণীটা হলো, এখানে আমাদের ওই আমার বোন ওই কি অঙ্কিতার আনসারও চলে আসলো, নিষ্ঠাা, নিঃশেষে লেগে থাকা। এবার এটাকে আপনি ডিকোড করুন, নিঃশেষে লেগে থাকা ডিফারেন্ট কেন? আমার বন্ধুই আছে, আসেনি ক্লাসে, নৈহাটি আসছে, ওকে আমি আর সাহেব খুব বকাবকি করি, কারণ ও লেগে থাকতে পারে না, হাঁপিয়ে যায়। এবং এটা কেন, তার পিছনে যদি আপনি স্টাডি করেন অনেক ঘটনা আছে যেগুলো ওকে ইম্প্যাক্ট ফেলেছে। আবার অনেক বেসিক ইনস্টিংক্টও থাকে। তারপরে নেশা হচ্ছে কোন অ্যাক্টিভিটিগুলো আমি নিয়মিত করে 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 আমার ভালো লাগা, এই সব কিছুর মধ্যে ইনস্টিংক্ট চলে আসছে, নারিশমেন্ট চলে আসছে। দেখেন সবারই আনসার মিলে যাচ্ছে, সবার আনসারটা মিলে চলে আসছে। আবার প্রত্যয় হচ্ছে কনভিকশন, মোটিভ, সেই মোটিভটাই আমি কতটা দৃঢ়, আমার ব্যক্তিত্বের জোর। ইভেনচুয়ালি সবাইকে কিন্তু এটা হেল্প করবে, বাট এই হেল্প করার দিক অন্য হবে। এই ধরেন এই ক্লাস, এটা একটা এডুকেশন, ঠাকুরের একটা এডুকেশন হচ্ছে, এই এডুকেশনটা আলাদাভাবে হেল্প করবে। এই ক্লাস কাউকে হয়তো হেল্প করছে কিভাবে বাণী পড়তে হয় সেটা নিয়ে, কাউকে হয়তো হেল্প করছে এই জিনিসটাই জানে না, জিনিসটাই প্রথম জানছি, এটা একটা হেল্প। কারোর হয়তো এইসব কোনো কিছুই অ্যাকসেপ্ট হবে না, কিন্তু এই যে ব্যক্তিত্বদের দেখছে, ব্যক্তিত্বদের আদান প্রদান হচ্ছে, এইটা ইন্সপায়ার করছে, এক একজনকে এক একটা দিক থেকে কিন্তু ফুলফিল করছে। তাই ঠাকুর বলছেন এডুকেশন মিন্স কন্ডাক্ট, বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার, ইট ডাজ নট লাই ইন বুকস। কন্ডাক্ট, বিহেভিয়ার আর ক্যারেক্টার, এইটা মিলে হচ্ছে এডুকেশন। ঠাকুর ইংরেজিতে বলছেন ওই জন্য, যেটা নিয়ে আমরা অলরেডি আছি, ইনস্টিংক্ট। ঠাকুর বলছেন সিস্টেম্যাটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপাল বাই আ গ্র্যাজুয়েটেড অ্যাক্টিভ ম্যানিপুলেশন অফ বিহেভিয়ার মে বি কল্ড এডুকেশন। যে ইনস্টিংক্টগুলো আছে সেগুলোর সিস্টেম্যাটিক অর্গানাইজেশন, যে হ্যাবিট আর ইনস্টিংক্ট দুটো, এগুলোর সিস্টেম্যাটিক থাক অর্গানাইজেশন, কিসের জন্য? একটা প্রিন্সিপাল সামনে রেখে, ওই প্রিন্সিপাল ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্যাট প্রিন্সিপাল, কীভাবে? বাই আ গ্র্যাজুয়েটেড, স্টেপ বাই স্টেপ, অ্যাক্টিভ ম্যানিপুলেশন অফ কি? অফ বিহেভিয়ারকে ঠিক তেমনভাবে ম্যানিপুলেট করে, সিস্টেম্যাটিক্যালি আমার ইনস্টিংক্ট আর হ্যাবিটকে অ্যাডজাস্ট করে, আমার একটা সামনে লক্ষ্য রেখে সেইটাকে ফুলফিল করব বলে সব কিছু করছি মাথায় রেখে, যে ম্যানিপুলেশন অফ বিহেভিয়ার করে এইগুলো আমি অর্জন করছি, সেটাকে এডুকেশন বলে। কত সুন্দর! তাহলে আপনি দুটো আরেকটা ইকুয়েশন লিখে ফেলুন, যে একজনের নলেজ আছে প্লাস ক্যারেক্টার আছে, নলেজ প্লাস ক্যারেক্টার ইকুয়াল টু পাওয়ার। শক্তি, বিশাল শক্তি, সংহতি, বড় কিছু করার ক্ষমতা, সব কিছু নলেজ আর ক্যারেক্টার মিলে হয়। নাহলে ওই যে দুটো চাকা ভুলভাল গ্রো করে, বিজনেস গ্রো করে যাবে, ফ্যামিলি ধসে যাবে, বা ফ্যামিলি ঠিক থাকবে, পয়সা আসবে না, কোথাওটা গড়বড় হবে। নলেজ প্লাস ক্যারেক্টার ইজ ইকুয়াল টু পাওয়ার, নলেজ মাইনাস ক্যারেক্টার হচ্ছে ডিস্ট্রাকশন। কেন? কারণ ইভেনচুয়ালি ও যা করবে সেটাই ডিস্ট্রাকশনের দিকে যাবে। হয়তো ও বিশাল বিজনেস গ্রো করে ফেলবে, বা বিশাল এস্টাবলিশড হয়ে যাবে। এস্টাবলিশড হয়ে, ধরেন আমি বিশাল বড় একটা হয়ে গেলাম, চাকরি পেয়ে গেলাম, অফিস সেটা করে ফেললাম, এবার তার সন্তান হলো, সে সন্তানকে যেমন নিজের অ্যাসেটটা দিল, মানে ওই ম্যাটেরিয়াল অ্যাসেট, ব্যাংক ব্যালেন্স দিল, আবার নিজের চরিত্রটাও দিল, যে ও এরকম বাজে বাজে এই হ্যান ত্যান। তাতে কি হলো, ওর ছেলে তো ইকুয়ালি ওর মতো ওই দিকে গুণী না। হয়তো আমি ডাক্তার, তার ছেলে ডাক্তার নাও হতে পারে, কিন্তু ওই লম্পটগিরি পেয়ে গেছে। এখন বাবা যা সম্পত্তি দিয়ে গেল, ফিজিক্যাল ম্যাটেরিয়াল,
ওর ওই চরিত্রর মানে ওই তথাকথিত ওই উল্টোপাল্টা হ্যাবিটের জন্য ওইটুকুও ধ্বংস করলো, প্লাস যা বাজে হতে পারতো ওটা বাদ মানে অনাহারে যা ভালো তাও হতে পারতো সেটা শুদ্ধ নিয়েও আরও ডুবে গেল। তাহলে ইভেনচুয়ালি নলেজ মাইনাস ক্যারেক্টার কিন্তু ডিস্ট্রাকশানই আনে, আজ নয় কাল, তাই না? নলেজ উইথাউট ক্যারেক্টার কী দেয়? ক্লেভারনেস দেয়, হয়তো চালাক চতুরতা দিতে পারে, কিন্তু নলেজ উইথ ক্যারেক্টার উইজডম দেয়, বুদ্ধি দেয়, বোধ দেয়, বিবেচনা করার ক্ষমতা দেয়। নলেজ উইথাউট ক্যারেক্টার শর্ট টার্ম সাকসেস দেয়, নলেজ উইথ ক্যারেক্টার লং টার্ম গ্রোথ দেয়, মেবি ইট গ্র্যাজুয়েশনাল, কিন্তু দেয়। নলেজ উইথাউট ক্যারেক্টার মানুষকে ম্যানিপুলেট করতে শেখায় বাজেভাবে, হয়তো খুব ফট করে কাউকে দিয়ে কাজ করে নিতে পারবে, কিন্তু সে তাকে আর দ্বিতীয়বার পাবে না পয়সা ছাড়া। কিন্তু নলেজ উইথ ক্যারেক্টার ট্রাস্ট এনে দেয়। নলেজ উইথাউট ক্যারেক্টার লাইফে ডেঞ্জার দেয়, আনপ্রেডিক্টেবিলিটি দেয়, কিন্তু নলেজ উইথ ক্যারেক্টার স্টেবিলিটি দেয়। আমি জানি না লাস্ট টাইম আমার এক বন্ধুকে আমি কত টাকা দিয়ে হেল্প করেছিলাম, কিন্তু আদর্শ কেন্দ্রিকতার মাধ্যমে যে সম্পর্ক, এইটুকু আমি জানি, মানে এটা আমি চাই না, বাট এই জানি বিপদে পড়লে বা প্রয়োজনে পড়লে 100টা মানুষ রেডি থাকবে সঙ্গে। তারা এই জন্য আসবে না টাকা পাবে বলে, তারা এমনিই আসবে ফ্যামিলির জন্য যেমন করে। কেন? ওটা ঠাকুরের মাধ্যমে যুক্ত হয়ে যে নলেজ প্লাস ক্যারেক্টারের বেনিফিট। আর আমি যদি 1000টা লোককে টাকা দিয়েও হেল্প করে থাকি, আমার জেনুইন বিপদের দিন ও কজন আসবে সন্দেহ আছে। ওরা আসবে যদি ভাবে ভবিষ্যতে এর থেকে আমিও হেল্প নিতে পারবো, কিন্তু যদি দেখে আমিই ধসে যাচ্ছি, আমার থেকে ফিউচারে কিছু এক্সট্র্যাক্ট করার নেই, তাহলে কেউ হয়তো আসবে না। এটা হচ্ছে নলেজ মাইনাস ক্যারেক্টারের স্যাড রিয়ালিটি। তাই ক্যারেক্টার এত ইম্পর্ট্যান্ট, কিন্তু ক্যারেক্টার, আবার বলছি, ক্যারেক্টার ওই ক্যারেক্টার না যে ক্যারেক্টার আপনারা বা আমি জানি এর ক্যারেক্টার লুজ, ওর ক্যারেক্টার, এই কথাগুলো বলি, সে তো আমাদের সবার দেখতে পাচ্ছি লুজ এই ডেফিনেশন অনুযায়ী অলমোস্ট, তাই না? কারণ ক্যারেক্টার মানে ওই ক্যারেক্টারের কথা বলা হচ্ছে না এখানে, কিন্তু একটা দিক, ক্যারেক্টার মানে এই পুরো রেজাল্টেন্ট অফ থট, ওয়ার্ড, ডিডস আর মোটিভ, এই ক্যারেক্টারের কথা বলছি। চরিত্র বলে কারে? নিষ্ঠা, নেশা, প্রত্যয়, তিনটে এগুলোর কথা বলা হচ্ছে। নিষ্ঠা আমার কেমন, প্রত্যয় আমার কেমন, নেশা আমার কি আর কতটা, এই। আর ঠাকুর কি বলছেন? ক্যারেক্টারটা ইজ নট বিল্ড বাই লেকচার্স, ইজ নট বিল্ড বাই অনলি রিডিং, ইট ইজ বিল্ড বাই রিপিটেড বা রিপিটেটিভ অ্যাকশন। কোনো একই জিনিস বারবার ঠিক দিকে করে করে যে হ্যাবিট, এটাও একটা লিখে রাখ, একটা ফ্লো চার্টের মতো। হ্যাবিট যেটা আমি বারবার করি ব্রিংস বিহেভিয়ার, বিহেভিয়ার অ্যারো দিয়ে বের কর পার্সোনালিটি, আর পার্সোনালিটি অ্যারো দিয়ে লেখ ক্যারেক্টার। ঠাকুর মেসেজ ভলিউম 8-এ এক জায়গায় বলেছিলেন, মনে হয় সাইকোলজি চ্যাপ্টারে, যে ট্রেন্ড হ্যাবিটস which induce intelligence with consistency make character. Trained habits which induce intelligence with consistency make character. তাই আপনি ভেবে দেখুন, আমরা ভেবে দেখি যে আমি জানতে বা অজান্তে কী এমন কাজ করছি যেটা আস্তে আস্তে আমার ফিউচারটাকে শেপ করছে। এটা কিন্তু ভাবতে হবে। দেখেন, আমি প্র্যাকটিস করি বা না করি, কিছু আমি করছি, কিছু আমি হ্যাবিট বানাচ্ছি। আপনি জেনে বুঝে করুন না করুন, এটা শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় কর্মযোগে, যে কোনো জীব বা মানুষ কর্ম না করে থাকতে পারে না। এখন এই কথাটা অনেকে অনেকভাবে মিনিং নিতে পারেন, কিন্তু এই কথাটার মূল তাৎপর্য এটা যে আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটি আর তার রেজাল্ট, তার ফল, তার দায়, তার জন্য আমাদের যে হবে ভবিষ্যৎ রচনা, এটা করেই চলেছি। তাই ইটস বেটার ভালো করি। মানে এরকম যদি হয় যে আমি করছি না কিছু তাও আমি ভালো, ওরকম হয় না। আইদার ভালো কিছু করছি আর বাজে কিছু করছি, আইদার। তাহলে আমরা যখন কিছু কর্মর ক্রিয়েট না, কার্মা কী বলে ইংরেজিতে এখন বলছে খুব, কার্মা বলছে, কার্মা ইজ আ বিচ, এসব বলে না।
তো ওরকম কার্মা চাও বা না চাও, কার্মা আমাদের যতদিন বেঁচে আছি, উই হ্যাভ টু ক্রিয়েট কার্মা, উই আর ক্রিয়েটিং কার্মা। তো ইটস বেটার উই মেক গুড কার্মা, কারণ এটাই তো রিভার্ট ব্যাক করবে, তাই না? এই মুহূর্তে প্রতিদিন আমরা কিছু না কিছু অ্যাকশান করে চলেছি, আর তা আমাদের ফিউচার রচনা করে চলেছে। যেগুলো আমরা পুরুষকারের মধ্যে দিয়ে তৈরি করছি, সেগুলো কিন্তু আমাদের দৈব্য রচনা করে চলেছে। এখান থেকে আমরা চলে আসছি আমাদের নেক্সট ফেজে, সেটা হচ্ছে ডেঞ্জার অফ ডাবল লাইফ। ওই যে বললাম আপনাকে, এখন আমি কীরকম ভদ্র মানুষের মতো কথা বলছি, একটু পরে যখনই ফট করে একটা এমার্জেন্সি হবে, তখন আমি কেমনভাবে রিয়্যাক্ট করব? তখনও কি আমার সৌম্যতা বজায় থাকবে? তখনও কি আমি ভদ্র মানুষ থাকবো, না তখন আমি নিজেরটা গোছানো ওই জায়গাগুলো? বা এখন ক্যামেরার সামনে একরকম আছি, আর আমি প্রাইভেটলি যখন ঘরে থাকবো তখন হয়তো নাকে আঙুল দিচ্ছি, কানে হাত দিয়ে হাত ধুচ্ছি না, ওরকম করব? এই যে ডবল লাইফ যত আমাদের থাকবে, তত আমাদের ক্যারেক্টার ডিসইন্টিগ্রেট করবে। এটা একটা ইম্পর্টেন্ট বলার বক্তব্য হচ্ছে, আপনি আমি সব বুঝলাম, পড়লাম ক্যারেক্টার কি হয় না হয়, এবার কয়েকটা ডেঞ্জার আমাকে জানতে হবে। আর এই ডেঞ্জারটা নিয়ে আজকে আমরা বলছি, যে এই ভালো প্রসেস তো আপনি স্টার্ট করে দিলেন, আজকে জেনে গেলাম আমরা, এতে আমাদের কিছু কর্ম ক্রিয়েট হলো, কিছু কর্ম ডিস্ট্রয়েড হলো, অনেক কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি ডিস্ট্রয় হয় না, ওভারল্যাপ হয়, যাই হোক হলো। কিন্তু ডিস্ট্রয়ও হয়, সেরকম মানুষের সঙ্গে পড়লে হয়। কিন্তু আমার প্রচেষ্টাটাও বিফল যায়। আমিও জিমে যাই, সায়কও জিমে যায়। সায়ক মানে এক্সাম্পল দিচ্ছি, সত্যি যাই না, তো আমিও যাই, সায়কও যায়। সায়ক শাকসবজি খায়, আমিও শাকসবজি খাই, কিন্তু আমি মাঝে মাঝে চিপস খাই, হেভি প্রচুর ভাজা পোড়া খেয়ে নিই, যেটা সায়ক হয়তো খায় না। দেখা যাচ্ছে সবই ঠিক, কিন্তু আমার হচ্ছে না কিছু, পেট ফুলে যাচ্ছে, কিছু একটা গড়বড় হয়ে যাচ্ছে। কোথায় প্রবলেম? কোথাও একটা লুপ হোল হচ্ছে। তেমনই এই ডবল লাইফ যার যত বেশি, তার তত লুপ হোল কিন্তু তত বেশি হবে। ওটা ওই চিপস খাওয়ার মতো একটা ফাঁকি হয়ে যাচ্ছে। ডবল লাইফ মানে, ঠাকুর ইংরেজিতে যদি বলি, ঠাকুর মেসেজ ভলিউম 5-এ বা কোথাও একটা আছে, একটু কুট্টি বাণীটা পরে খুঁজে দিবি। ঠাকুর বলছেন যে ইফ দেয়ার ইজ ইনকংগ্রুইটি বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ, পার্সোনালিটি ডিসইন্টিগ্রেটস। ইনকনগ্রুইটি মানে হচ্ছে, আমার 5টা আঙ্গুল, দেখেন দুটোর জায়গায় দুটো বসে যাচ্ছে। আমার যদি এই হাতে 3টে আঙ্গুল থাকতো, এই হাতে 5টা আঙ্গুল থাকতো, তাহলে কিন্তু বসছে না ঠিক মতো। এই যে খাপে খাপ বসে পড়া, এটাকে বলে কংগ্রুয়েন্সি, আমরা জিওমেট্রিতে পড়েছিলাম। যেমন ইনকংগ্রুইটি মানে হচ্ছে যে খাপে খাপ মেলা। তাই আমার পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফে যদি বিশাল তফাৎ থাকে, তাহলে আমার পার্সোনালিটি ডিসইন্টিগ্রেট করবে ততটা। আর যার পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফ একদম ক্লোজ, তার পার্সোনালিটি একদম সলিড। আমি যেমন পাবলিকে তেমন প্রাইভেটে। আমি পাবলিকে বিশাল ভদ্র নাম করা আর প্রাইভেটে 1 নম্বরের চোর, তাহলে হবে না। আমি গালাগাল যখন দিই বন্ধুদের সাথে, সেটাও আমার কাছে, সেখানেও আমার ব্যক্তিত্ব বজায় থাকে। আর আমি যখন বন্ধুদের সাথে বাইরে মানুষের সাথে মিশি, তখন আমার ব্যক্তিত্ব বজায় থাকে। গালাগাল দিতে বারণ করা হচ্ছে না, কিন্তু ওর মধ্যেও আমার কোথাও সেই আমার ব্যক্তিত্বর যেন সেই একটা কোনো একটা এমন দিক থাকবে, যেটা প্রত্যেকটা আমার ফেজ অফ লাইফে প্রকাশ পাবে। আর এইটা কিন্তু আমি দেখেছি আদর্শ ছাড়া কখনো আমি দেখিনি। যে আদর্শ এমন একটা জিনিস, ইভেন এটা মা বাবাকে ভালোবাসলেও হয়। দেখবেন ফাজলামি হচ্ছে, কেউ মা নিয়ে গালাগালি দিয়ে দিল, হঠাৎ সিরিয়াস হয়ে গেল, কারণ ওখানে ব্যক্তিত্ব স্টেক। তেমনই চাকরিতে গেছি, চাকরি চলছে, যখন মায়ের স্বার্থ চলে আসবে স্ট্রিক্ট হয়, বা বাবার স্বার্থ চলে আসবে স্ট্রিক্ট হয় না, এটা তো করা। তাহলে দেখেন, মা বাবার প্রতি ভালোবাসা বা কোনো আদর্শের প্রতি ভালোবাসাও আমাদের একটা এমন ব্যাকবোন দিয়ে দেয়,
একটা এমন ওই দুটো চাকার মধ্যে অ্যাক্সেল দিয়ে দেয় যেটা আমাকে কিন্তু একটা কোথাও আমাকে খুঁটি পুঁতে রেখেছে। আর আদর্শ সেটাকেই দেয় 1000 ফোল্ড করে। আমাদের আদর্শ যখন ইষ্ট পুরুষোত্তম হয়ে যায় তখন ও এমন একটা অ্যাক্সেল হয়ে যায় যে আমার প্রত্যেকটা ফিল্ড অফ লাইফকে পেনিট্রেট করে, যে সুতোগুলো আলাদা আলাদা পুঁথির মাঝখান দিয়ে যেমন সুতো ঢুকে যায়, ওরকমভাবে এমনভাবে ইন্টিগ্রেটেড হয়ে বসে থাকে যে সব জায়গায় আমার ওই কংগ্রুয়েন্সিটা এস্টাবলিশ করতে হেল্প করে। এটা আদর্শ ছাড়া কেউ পারে না, ইতিহাসে দেখা যায়নি। আর যেই পারুক সেই আদর্শ। এটা আমাকে মা করতে পারে, বাবা করতে পারে, পুরুষোত্তম হলে তো বাদই দিলাম। আর ওই মা বাবার থ্রুতেই পুরুষোত্তমকে পায়, আবার পুরুষোত্তমই ইনফিউজ করে দেয় মা বাবার প্রতি ভালোবাসা, ভাইস ভার্সা। অর আপনি কোনো বড় বড় নেতাদের দেখতে পারেন, মানে অ্যাকচুয়াল নেতা, আজকালকার ওরকম নেতা না, নেতাজির বিষয় ফাজলামি চলছে, নেতাজির ছবি দেখে না ওটাকে ডিস্টার্ব করা যাবে না, ওটা ন্যাশনাল বা পতাকা দেখেন না, পতাকাটা নিয়ে আর কি মারা যাবে না, সব মদ খাচ্ছে, পাড়াই করছে, পতাকাকেও পাড়া দিয়ে নাচ করছে, এটা কিন্তু দেখা যায় না। তেমনই ওটা করে কি ওই আলাদা আলাদা চরিত্রগুলো, আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা মুখোশের মধ্যেও যেন একটা স্ট্রং পয়েন্ট এস্টাবলিশ করে। তাহলে ওয়ান ফেস আউটসাইড, ওয়ান ফেস ইনসাইড ইকুয়াল টু ইনার উইকনেস, কিন্তু ক্যারেক্টারের মধ্যে থাকে ইনার আউটার ইউনিটি। এটাকে অনেক আমাদের সত্যানুসরণে বলা মন মুখ এক রাখা। মন মুখ এক রাখা মানে আমরা শুধু জানতাম এতদিন যে যা বলছি তা কাজে করছি, এ কথাটা বলতে 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 আমাদের কাছে সয়ে গেছে। কিন্তু আজকে এটা আমরা আরেকটা দিক দিয়ে এটাকে আমরা ঘাটলাম, যে মন মুখ এক রাখার আরেকটা মানে হচ্ছে আমি আমার বরের সাথে ঝগড়া করার সময় কি আমার ইষ্ট রয়েছে? ঝগড়া হবে না বলছি না তা না, হতেই পারে, হবে, কারণ না হওয়া ভালো, বা হলেও প্রাইভেটলি করা ভালো, কিন্তু হয়ে যাবে। তো ওখানেও কি আমার যখন যদি মাথায় আসে ঠাকুরের এই কাজটা আছে, ঝগড়া করেও ওই কাজের সময় কাজটা কিন্তু আমার করতে হচ্ছে। আবার খুব ডিপ্রেশন, খুব খারাপ টাইম যাচ্ছে, তখন আদর্শ ঠিক আছে, খুব আনন্দ, পার্টি হচ্ছে, নাচ হচ্ছে, তখন আদর্শর কাজটা আছে। এই এমন একটা জিনিস এনে দেয়, ও শালা ডেঞ্জারাস জিনিস, তাই না? ডেঞ্জারাস জিনিস। এই আদর্শের প্রতি, আদর্শতে আমাকে সেট করে যে প্র্যাকটিসগুলো, সেগুলোকেই বলে যজন যাজন আর ইষ্টপ্রীতি। তাই লর্ড ইজ হিজ অ্যাসেট হু ইজ সেট ইন হিম। তো যে লর্ড তো অনেকবার এসছেন, কিন্তু তাতে যারা সেট হয়েছেন তারা সেমভাবেই উপকৃত হয়েছেন। কিন্তু তাতে আমি কি সেট? তার কিছু রেগুলেশনস আছে, রেগুলেশনস, ন্যাচারাল রেগুলেশনস। হ্যাঁ, সত্তা সচ্চিদানন্দময় আমার বিইং, যেটা আমার এক্সিস্টেন্স, সে ন্যাচারালি এক্সিস্টেন্স, কনসিয়াসনেস আর ব্লিস নিয়ে থাকে। অসৎ নিরোধী সতই, সে ন্যাচারালি অসৎ নিরোধী তৎপর হয়। আর এটা ক্যারেক্টারের একটা বড় এক্সাম্পল। আমি কি অসৎ নিরোধীতে তৎপর? আমি কি দৃঢ় প্রত্যয় নিয়ে, যে দৃঢ় প্রার্থনার সময়, দীক্ষার সময় বলি দৃঢ় প্রত্যয় নিয়ে অঙ্গীকার করিয়া, এরকম করে আছে, তা আমরা কি সে দৃঢ় প্রত্যয়ী, দৃঢ় চিত্তে অঙ্গীকার করিয়া আছে, দৃঢ়তা আছে আমার কাছে আদর্শ নিয়ে? আমি কি দাঁড়াই সেরমভাবে অটলভাবে? সেটা বহুত ইম্পর্ট্যান্ট। ওটাও আমার ক্যারেক্টারকেই রিইনভিগোরেট করে। আর সচ্চিদানন্দের পরিপোষক যা, তাহাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শের দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে প্রণিধান। তাহলে তারপরে লাগে আদর্শে দীক্ষা। আদর্শে দীক্ষা হলে সেই কংগ্রিগেশনাল ম্যারেজটা হয়, সেই স্পিরিচুয়াল কনজুগাল লাইফ স্টার্ট হয়। তার আগে অবধি তো লিভিং চলছিল, এখন আমাদের সাথে ঈশ্বরের লিভিং চলছে। সেদিন থেকে আমাদের লাইফটা একটা বাঁধনে পড়ে,
যে বাঁধন আমাদের অন্যান্য ডিস্টার্বিং বাঁধন থেকে মুক্তি দেয়। আমি অ্যাট উইল অন্য বাঁধন বাঁধতে পারি, খুলতে পারি। একটা রিবন বাঁধা তখনই বিউটিফুল যখন ওটার কন্ট্রোল আমার হাতে থাকে, আর যে রিবন বাঁধা খোলা আমার কন্ট্রোলের হাতে থাকে না, তখন সেটা ফাঁস হয়ে যায়, ফাঁসি বলে ওটাকে। তাই আইডিয়াল সেই গাঁট, যে গাঁটটা আমাদের অ্যাকচুয়াল এস্টাবলিশড গাঁটকে প্রকাশ করে চোখের সামনে। তাই ঠাকুরের এক জায়গায় বলছেন যে সিনসিয়ার, সিম্প্যাথেটিক, painstaking and load bearing captures the throne of love and ability. যে লাভ আর অ্যাবিলিটি আমরা চাইছি আমাদের ক্যারেক্টারের মধ্যে, সেটার জন্য দরকার সিনসিয়ার, সিম্প্যাথেটিক। সিনসিয়ার মানে খুব ডিসিপ্লিনের সাথে, সিম্প্যাথেটিক সহানুভূতিশীল, পেইনস্টেকিং মানে কাজের জন্য যে বাধাটা আসবে সে বাধাটাকে এনজয় করা, আর লোড বিয়ারিং চাপ নেওয়া, এটা যার আছে সেই মানে নিজের কমফোর্ট জোনের বাইরে যায় কাজ করা। আর তার জন্য আমার সেরকম জায়গায় নথি স্বীকার করতে হয়, তাই না? সেরকম সাধু, সেরকম টিচারের কাছে নথি স্বীকার করতে হয় যে আমার থেকে এস্টাবলিশ, তার কথায় নিজেকে নিয়ন্ত্রিত করতে হয়। তারাই কিন্তু ভালোবাসা আর যোগ্যতার আসনে সমাসীন হতে পেরেছে। এরকম মানুষই আরও হাজারটা মানুষের ট্রাস্ট গেইন করে, এরকম মানুষই হাজার হাজার মানুষের কোঅপারেশন অ্যাট্রাক্ট করে উইথাউট এনি মানি অর এনিথিং। এরকম মানুষের সংগঠন দরকার হয় না, সংগঠন তাকে কেন্দ্র করে গড়ে ওঠে। আর এরকম মানুষই সাকসিড করে উইথাউট এনি ম্যানিপুলেশন, উইথাউট এনি নিড অফ ম্যানিপুলেশন, তাই না? তাই মার্কস মে গেট মি আ জব, মানি মে গিভ মি আ কমফর্ট, বাট ক্যারেক্টার ডিসাইডস দ্য ডিরেকশন অফ মাই লাইফ। এটাই আমাদের কি মেসেজ। এবং একটা ওয়ার্কশিট টাইপের করছি, আমি কুট্টিকে পাঠিয়ে দেবো। এই ওয়ার্কশিটটা আজকে আমাদের এই চরিত্র বলে কারে, নিষ্ঠা নেশা প্রত্যয় যা চালায় জীবনটারের এই ক্লাসটা এটাতে কমপ্লিট হলো বলে আমার মনে হয়। এবং এটা তো অনন্ত সাবজেক্ট, এবং এর ওপর বেস করে আমরা একটা ওয়ার্কশিট বানাবো, আমি কুট্টিকে দিয়ে দেবো। কুট্টি ওটা কত সব পারে ভালো, এই জিনিসগুলো ও জানে, আমি তো এগুলো করিনি কখনো। ও এই স্টুডেন্ট ওয়ার্কশিটটা বানিয়ে নেবে, যেটা আমরা করব, লেখা একটা ওয়ার্কশিট। ওই ওয়ার্কশিটটা করলে আমাদের যা পড়া হলো সেটা একটা প্র্যাকটিস হয়ে যাবে মাথায়, এবং আপনারা সে ওয়ার্কশিট জমা দেবেন, তাহলে আরও ভালো হয়। লেখা টেখাও দরকার টুকটাক। তাই এই অবধি থাক। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কিছু বক্তব্য থাকে, হ্যাঁ বল কুট্টি। হ্যাঁ, একটা আগে প্রশ্ন হলো ওই কন্ডাক্ট আর ক্যারেক্টারের মধ্যে কি ফারাক, বা মানে এক্সাম্পল দিয়ে যদি। ডিকশনারিতে দেখ। হ্যাঁ, একটা বাণী আছে ঠাকুরের, দেখছিলাম ওই মেসেজ ভলিউম 8-এই, তার মেসেজ ভলিউম 6 মনে হয়। সেকেন্ড আমি ওটাকে হারিয়ে ফেললাম মনে হলো। সেকেন্ড ক্যারেক্টার আর ইয়ের ওপর ছিল কন্ডাক্ট, এই 2 লাইনের, কিন্তু মানে 2 লাইনেই ওইটা মানে কি বলবো, বড় ব্যাখ্যা হবে এরকম লাগছে। দেখিস, আমি দেখছি, আমি এইমাত্র পেলাম। আমার মনে হয় এই যে এই জিনিসে এতক্ষণ ক্লাস হলো, যেগুলো হলো না, এটা রেকর্ড করে রাখা ভালোই হলো, কারণ এটা আরেকবার শুনতে হবে আমাদের। আমি যে পয়েন্টগুলো বলতে চাইছি ওটা সব পুরোটা রিচ করছে নাকি আমি জানি না। এগুলো বোঝা কিন্তু সাধনার জন্য বহুত ইম্পর্টেন্ট। ঠাকুর কিন্তু একদম ম্যাথমেটিক্যাল লোক, ঠিক আছে? মানে যে নিজে 1+1 করতে পারেননি ঠিক মতো, সে কিন্তু নিজে ইন ইটসেলফ বিশাল ম্যাথমেটিশিয়ান। আমরা একটা ফর্মুলা দিয়ে দিলাম কিন্তু, যে ক্যারেক্টার ইজ ইকাল টু অমুক প্লাস অমুক প্লাস অমুক প্লাস অমুক, তাহলে কন্ডাক্ট ক্যারেক্টারের মধ্যে পড়ছে। হ্যাঁ, কন্ডাক্ট ক্যারেক্টারের মধ্যে পড়ছে। ওখানে ছিল কন্ডাক্ট, বিহেভিয়ার আর ক্যারেক্টার মিলে এডুকেশন। হ্যাঁ, এই যে পড়ছে, এটা কি বলে পাঠিয়ে দেখ। এটা কি মেসেজ ভলিউম 6-এ আছে নাকি? হ্যাঁ দাঁড়া দেখছি 6 নয়, হ্যাঁ 6 ঠাকুর বলছে ক্যারেক্টার পোরশনের। হ্যাঁ, কন্ডাক্ট সিগনিফাইজ ইন্ডাকশন হোয়াইল ক্যারেক্টার ইনান্সিয়েটস নেচার। তাহলে তুই বুঝতে পারছিস কতটা ক্রিটিক্যাল ঠাকুর। যেমন আমার মনে আছে যখন আমরা 11-এ পড়তাম, না 12-এ পড়তাম,
আমাদের একটা সায়ক মনে করতে পারবে, আমাদের একটা জিনিস ছিল বি দিয়ে, মানে কেউ ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে লেখে, কেউ ম্যাগনেটিক ফিল্ডকে এইচ দিয়ে লেখে, কেউ ওটাকে বলছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, কেউ ওটাকে বলছে ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু আমি যখন খুঁটিয়ে দেখলাম একজন স্যারের কাছে, সে একদম মানে ওই খুব বিশাল ডিফারেন্স নেই, কিন্তু সে খুঁটিয়ে বের করে দিল যে না না, বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আর এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন। যে এটা এতটা ইম্পর্টেন্ট হতে পারে এটা ভাবতে পারিনি। এটা ভবিষ্যতে যখন ডিটেলসে পারমিয়েবিলিটি বুঝতে চেষ্টা করলাম তখন বুঝতে পারলাম আচ্ছা এটার প্রয়োজন ছিল। তো ঠাকুর এরকম কন্ডাক্টর ক্যারেক্টারের মধ্যে যে ডিফারেন্স হতে পারে এটা তিনি ধরিয়ে দিলেন। এবং মজাটা হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট, এটা আমাদের মধ্যে ওই বিবেচনা সৃষ্টি করে, বিবেক সৃষ্টি করে, কিননেস সৃষ্টি করে, আর আমরা ফট করে আইডেন্টিফাই করতে পারি প্রবলেমটা কোথায়, যে আমার প্রবলেমটা ভেইনে না আমার প্রবলেমটা আর্টারিতে। আমি বলি আমার হার্টের প্রবলেম, এটা সবসময় সলিউশন দেয় না। আমার হার্টের কোথায়, অ্যাওটাতে প্রবলেম, নাকি ওই কী ভালভ আছে ওইখানে প্রবলেম, ট্রাইকাস্পিড ভালভে প্রবলেম, না কোথায় প্রবলেম, নাকি মাসেলে প্রবলেম, হার্টে প্রবলেম। সে তো হার্টে প্রবলেম মানে অনেক কিছু হতে পারে, স্প্যাজম হতে পারে, এই হতে পারে, সে হতে পারে। ঠাকুর ওই খুঁটিয়ে ওই একদম পুট করে মেন পয়েন্টটা তুলে ধরেছে। তেমন কন্ডাক্ট সিগনিফাই ইন্ডাকশন while character enunciates nature। কন্ডাক্ট সিগনিফাই করে কিরম কিরম জিনিস দ্বারা আমি ইনডিউসড মানে আমার ওপর কে কেমন প্রভাব ফেলেছে সেটা আমার কন্ডাক্ট দিয়ে আমি বের করতে পারবো। আর ক্যারেক্টার ওভার টাইম আমার নেচারটাকে তুলে দেবে সবার সামনে। আবার এই নেচারটা কিন্তু ওই কন্ডাক্ট দিয়েই কিন্তু রাঙানো হয়েছে। কিছুটা বোঝাতে পারছি কুট্টি? কিছুটা বোঝাতে পারছি? ক্যারেক্টার টোটাল জিনিসটা, মানে ক্যারেক্টারটা ব্যাপক, ক্যারেক্টারটা টোটাল। হ্যাঁ, ব্যাপক মানে কি পুরোটা। হ্যাঁ, আমি বলছি এই আমার ল্যাপটপ, এটা আমার ল্যাপটপ, এটা হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে? আর কন্ডাক্ট হচ্ছে এই স্ক্রিনটা। এটা ভালো এক্সাম্পল হলো না, বাট মোটামুটি তাই। এখন এই স্ক্রিনটা মানে ডিপেন্ড করছে আমার স্ক্রিনে কতটা ধুলো জমেছে, স্ক্রিনে আমার আই প্রোটেক্টর অন আছে নাকি, এরকম অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে। কিন্তু আমি ওভার টাইম বসে থাকতে যখন এই উপরে ধুলোগুলো সরে যাবে, আমি একটু আড়িয়ে দেখব, তখন ওভার টাইম আমি বুঝতে পারবো এর অ্যাকচুয়াল ক্যালিটি কতটা, তখন এর ক্যারেক্টার ফুটে আসবে। তেমন তুই আমাকে একদিন দেখছিস, এইখানে দেখছিস, এটা মানে এই এখন ক্লাস করছি, এটা আমার ক্যারেক্টারের ব্যাপারে কোনো আইডিয়া দেবে না তোকে। ওভার টাইম ইউ উইল নো সামথিং অ্যাবাউট মি। এবার বুঝতে পেরেছি। ক্যারেক্টার নেচারকে প্রকাশ করে, ও কি, ও ব্যাপারটা কি, ওর কি, ওর মতলবটা কি। আর কন্ডাক্ট প্রকাশ করে আমি কিভাবে বর্ন অ্যান্ড ব্রট আপ, মোটামুটি। এটা এই বাণীটা, এই এক্সপ্লেনেশনটা শুনে আমার একটা ক্লাসিক নভেলের কথা মনে পড়ে গেল, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস বলে, জেন অস্টেনের। ওখানের যে মেন দুটি ক্যারেক্টার আছে, ওটা থ্রু দিয়ে এই বাণীটা খুব ভালোভাবে বোঝা যায়। একদম। আবার ভালো করে যদি দেখি, এরকম বহু মুভি আছে, প্রত্যেকটা মুভিকে এই বাণীটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। ইভেন আজকে একটা মুভি দেখেছি, হ্যাঁ, নাইভস আউট বলে, শায়ককে ছবি পাঠালাম, প্রত্যেকটা মুভিকে এটা দিয়ে মিস্ট্রি, হ্যাঁ, এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে। যাই হোক, আমরা যে 4 মিনিট এক্সট্রা নিয়ে নিয়েছি, আমরা তাহলে এবার একে কনক্লুড করি, ঠিক আছে? আর আমি ওয়ার্কবুকটা তোকে পাঠিয়ে দেবো, তুই একটু চেঞ্জ করে একটু সুন্দর করে দিস মা। হ্যাঁ, আগে ঠিক আছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যপিতৃ, বন্দে মাতৃভূমি, বন্দেহং সৃষ্টিদেবতান, বন্দে পুরুষোত্তম।
পরম वन्दे গুরুময় শ্রী चैतन्यं ঠাকুর পূর্ণচন্দ্র জি জয় জয় গুরু জয় গুরু, ভালো লাগলো। আমারও ভালো লাগলো।